বহু খোঁজাখুঁজি করেও মিসির আলি নীলুদের বাড়ি বের করতে পারলেন না। তার কাছে কোনো ঠিকানা নেই। তিনি ইচ্ছা করেই ঠিকানা রাখেননি। না রাখাটা বোকামি হয়েছে। কাঁঠাল বাগানে যে অঞ্চলে লাল রঙের দোতলা বাড়ি থাকার কথা, সেখানে লাল রঙের কোনো বাড়িই নেই। কয়েকটি পানবিড়ির দোকানদারকে তিনি জিজ্ঞেস করলেন, লাল রঙের দোতলা বাড়ি, ভেতরে ফুলের বাগান আছে। ওরা যখন শুনল তিনি ঠিকানা জানেন না এবং বাড়ির মালিকের নামও জানেন না, তখন খুবই অবাক হয়ে গেল। ঢাকা শহরে ঠিকানা দিয়াও বাড়ি পাওয়া যায় না, আপনি আসছেন ঠিকানা ছাড়া, কেমন লোক আপনি? মিসির আলির নিজেরও মনে হলো কাজটা বুদ্ধিমানের মতো হয়নি। স্মৃতির ওপর বিশ্বাস করতে নেই। স্মৃতি হচ্ছে প্রতারক। নানানভাবে সে মানুষকে প্রতারণা করে। অন্য কোনো মানুষ হলে এতক্ষণ খোঁজাখুঁজি বন্ধ করে বাড়ি চলে যেত, কিন্তু তিনি ভিন্ন ধরনের মানুষ। কোনো একটি বিষয় শেষ না দেখে তিনি ছাড়েন না। কাজেই সকাল 10টার সময় তাকে দেখা গেল একটা রিক্সা ঠিক করতে। ঘন্টা হিসাবে চুক্তি। 1 ঘন্টা সে মিসির আলিকে কাঁঠাল বাগানের বিভিন্ন রাস্তায় ঘোরাবে। তিনি বাড়ি বের করতে চেষ্টা করবেন। মিসির আলির কোলে রসমালাইয়ের একটি হাঁড়ি। কি মনে করে তিনি 1 সের রসমালাই কিনে ফেলেছেন। 4টির বাড়িতে খালি হাতে যাওয়ার প্রশ্ন ওঠে না। কিন্তু এখন মিষ্টির হাঁড়িটা একটা উপদ্রবের মতো লাগছে। মিসির আলির কেন যেন মনে হচ্ছে যে কোনো মুহূর্তে হাঁড়ি ভেঙে তার সমস্ত শরীর মাখামাখি হয়ে যাবে। রিকশাওয়ালাটা বুড়ো এবং চালাক। খুব কম পরিশ্রমে সে 1 ঘন্টা পার করতে চায়। রিকশা চলছে হাঁটি হাঁটি পা পা করে। মিসির আলি বললেন, বুড়ো মিয়া, আপনি এই যে আস্তে আস্তে রিকশা চালাচ্ছেন, কিন্তু এতে আপনার বেশি কষ্ট হচ্ছে। প্রতিবারই নতুন করে মোমেন্টাম দিতে হচ্ছে, কিন্তু আপনি যদি জোরে চালাতেন তাহলে মোমেন্টামের জন্য বল দিতে হতো একবার। বাকি সময়টা শুধু ফ্রিকশন কাটানোর জন্য অল্প কিছু বল লাগতো। বুড়ো রিকশাওয়ালাকে এই জটিল বৈজ্ঞানিক তত্ত্ব কিছুমাত্র অনুপ্রাণিত করতে পারল না। তার রিকশার গতি আরো স্লথ হয়ে গেল। মিসির আলি ভাবতে চেষ্টা করলেন, যে বাড়িতে আগে একবার এসেছেন সে বাড়িটি এখন খুঁজে না পাওয়ার পেছনে কি কি কারণ থাকতে পারে। অনেকগুলো কারণ হতে পারে। পরবর্তী সময়ে লাল রঙের দালানটিকে সাদা রং করা হয়েছে। দোতলা ছিল, 3 তলা করা হয়েছে। ফুলের বাগান নষ্ট করে ঘর তোলা হয়েছে। কিংবা এও হতে পারে মস্তিষ্কের যে অংশ বস্তু জগতের অবস্থানিক বিষয়গুলোর বিশ্লেষণ করে, নিউরন স্মৃতি কক্ষে জমা রাখে, সেই অংশ কাজ করছে না। মিসির আলি হঠাৎ লক্ষ্য করলেন তার রসমালাইয়ের হাঁড়ি 2 খণ্ড হয়েছে। সমস্ত গায়ে এবং রিকশার সিটে রসে মাখামাখি। এই অবস্থায় নীলুর বাসা খোঁজার কোনো মানে হয় না। অথচ 1 ঘন্টা পার হতে এখনো 15 মিনিট বাকি। 15 মিনিট আগে রিকশা ছেড়ে দেবারও প্রশ্ন ওঠে না। তিনি রিকশাওয়ালাকে ছায়ায় নিয়ে রিকশা দাঁড় করাতে বললেন। রসে মাখামাখি হয়ে তিনি 15 মিনিট রিকশার সিটে বসে রইলেন। মিষ্টির লোভে তার মাথার উপরে কাক ডাকতে লাগলো। 2-1টা সাহসী কাক ছো মেরে রসগোল্লার টুকরা ঠোঁটে নিয়ে উড়ে যাচ্ছে। বুড়ো রিকশাওয়ালা অবাক হয়ে তাকে দেখছে। সে তার জীবনে এমন বিচিত্র যাত্রী খুব বেশি পায়নি। মিসির আলি বললেন, 15 মিনিট পার হলেই আমি চলে যাব, বুঝলেন? রিকশাওয়ালা মাথা নাড়ল। সে বুঝেছে। আজ গরম সেরকম নেই। কাল রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় আজ একটা শীতল ভাব আছে। তাছাড়া রাস্তাঘাট ঝকঝক করছে, গাছপালায় সতেজ ভাব। কচুরিপানার মতো হালকা বেগুনি ফুল আছে জারুল গাছে। কি চমৎকার যে লাগছে দেখতে।
এই ফুলগুলোর জন্যই চারিদিকে একটা কোমল ভাব চলে এসেছে। মিসির আলি বাসায় ফিরলেন 11টায়। বাসায় এক ফোঁটাও পানি নেই। 1টার দিকে বাড়িওয়ালা কল ছাড়বে, তার আগে গোসলের কোনো সম্ভাবনা নেই। রসমালাইয়ের রস সারা গায়ে মেখে বসে থাকতে হবে। তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। হানিফাকে চা ফাইল খুলে বসলেন। এই ফাইলটিতে লেখা ফিরোজ মোহনগঞ্জ। মোহনগঞ্জে ফিরোজের অভিজ্ঞতা এবং মোহনগঞ্জ প্রসঙ্গে যাবতীয় খবরাখবর এখানে আছে। তিনি মোহনগঞ্জের বিভিন্ন লোকজনের কাছে যে চিঠিপত্র পেয়েছেন তার কপি এবং সেই সব চিঠিপত্রের জবাবও এখানে আছে। মিসির আলি পাতা উল্টাতে লাগলেন। প্রথম চিঠি নাজনীনকে লেখা, তারিখ দেয়া আছে 17/6/85। প্রায় 1 বছর আগে লেখা চিঠি। আজ হচ্ছে 10/6/86। মিসির আলি নিজের লেখা চিঠির ওপর চোখ বোলাতে লাগলেন। নাজনীন, কল্যাণী আশু, আমার ভালোবাসা নাও। পরিচয় দিয়ে নিচ্ছি, আমি মিসির আলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিষয়ের একজন অধ্যাপক। ফিরোজ খান নামের একজন মানসিক রোগীর চিকিৎসার দায়িত্বে নিয়োজিত। তাকে চিকিৎসা করা হয় মেডিস্টিক সাইকোথেরাপি পদ্ধতিতে। এই রোগীকে তুমি চেনো। ও তোমাদের বাড়িতে গিয়েছিল এবং সে অসুস্থ হয়ে পড়ে তোমাদের বাড়িতেই। শোনো নাজনীন, মানসিক রোগের উৎপত্তি মনে। মানুষের মন বিচিত্র জিনিস। সমগ্র নক্ষত্রপুঞ্জে যে রহস্য ও জটিলতা আছে তার চেয়েও বেশি রহস্যময় মানুষের মন। আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান দিয়ে সেই রহস্যের জট খুলতে চেষ্টা করি। প্রায় সময় তা সম্ভব হয় না। ফিরোজের বর্তমান যে অবস্থা তার কারণ অনুসন্ধান করতে তোমার সাহায্য প্রয়োজন। একটি অসুস্থ ছেলের সাহায্যে তুমি কি এগিয়ে আসবে না? আমি যা জানতে চাই তা হচ্ছে ফিরোজের সঙ্গে তোমার কবার দেখা হয়েছে এবং কি কি কথা হয়েছে। কোনো কিছু বাদ না দিয়ে আমাকে জানাবে। আপাত দৃষ্টিতে অর্থহীন তথ্য অর্থবহ হতে পারে। আমার শরীরটা বিশেষ ভালো না। শরীর একটু ভালো হলে তোমাদের বাড়িটা দেখতে যাব। এই ব্যাপারে তোমার বড় ভাই আজমলের সাথে কথা হয়েছে। আদর ও ভালোবাসা নাও, মিসির আলি। চিঠির উত্তর তিনি 1 সপ্তাহের ভেতর পেয়ে গেলেন। তিনি মুগ্ধ হলেন চিঠি পড়ে। সহজ এবং আন্তরিক ভঙ্গিতে লেখা চিঠি। হাতের লেখা বড় সুন্দর। তার চিঠির অংশবিশেষ এরকম: ভাইয়া যে তার বন্ধুকে নিয়ে বেড়াতে আসবে তা আমি জানতাম। গরমের ছুটির সময় এসে বলে গিয়েছিল। ভাইয়া সেই কলেজে পড়ার সময় থেকে তার বন্ধু বান্ধবদের নিয়ে বেড়াতে আসে। আমাদের বাড়িটা বিশাল। ভাইয়া তার বন্ধুদের এই বাড়ি দেখিয়ে মুগ্ধ করতে চায় বলেই আমার ধারণা। যাই হোক, ভাইয়ার বন্ধুরা এলে আমার খুব ভালো লাগে। বাড়িতে একটা উৎসব ভাব থাকে। ভাইয়ার মেজাজ থাকে খুব খারাপ। আপনি বোধহয় জানেন না, ভাইয়া খুব রাগী। এবার যখন ফিরোজ ভাই বেড়াতে এলো আমার মোটেও ভালো লাগেনি, কারণ ভাইয়ার এই বন্ধুকে এখানে নিয়ে আসার পেছনে একটি উদ্দেশ্য ছিল যে আমার পছন্দ হয়নি। ভাইয়া চাচ্ছিল তার বন্ধুর সঙ্গে গল্প টল্প করি, আমি চাটা বানিয়ে দেই এবং তা করলেই বন্ধু আমাকে পছন্দ করে ফেলবে। আমার শারীরিক ত্রুটি তার চোখে পড়বে না। আমার একটি ভালো বিয়ে হবে। ভাইয়ার ধারণা তার এই বন্ধু পৃথিবীর সেরা মানুষদের একজন। মার কাছ থেকে এসব শুনে আমার খুব মন খারাপ হলো। একটি ছেলেকে ভুলিয়ে ফালিয়ে বিয়ে করতে হবে কেন? বিয়েটা কি এতই জরুরি? আমি ভাইয়াকে ডেকে নিয়ে বললাম, আমি কখনো কোনো অবস্থাতেই তোমার এই বন্ধুর সামনে যাব না। ভাইয়ার চোখ লাল করে বলল, যেতেই হবে। আমি শান্ত গলায় বললাম, এটা নিয়ে তুমি যদি জোর খাটাও তাহলে আমি মরে যাব। ভাইয়া চুপ করে গেল। আমি শান্ত ধরনের মেয়ে, কিন্তু ছোটবেলা থেকেই ভয়ঙ্কর জেদি।
ভাইয়া তা খুব ভালো করেই জানে। সে আমাকে ঘাটালো না। আমি ভেতরের বাড়িতে থাকতে লাগলাম, ভুলেও বাইরে পা বাড়াই না। তবুও একদিন সন্ধ্যায় দেখা হয়ে গেল। ফিরোজ ভাইকে দেখে মনে হলো তিনি খুব অবাক হয়েছেন। আমি হকচকিয়ে গিয়েছি। নিজেকে সামলে নিয়ে কোনো মতে বললাম, বড় ঘরে গিয়ে বসুন, সেখানে চা দেওয়া হবে। এই বলে আমি চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছি। পোলিওর জন্য আমার এক পায়ে কোনো জোর নেই, কাজেই উল্টো পড়ে গেলাম। ফিরোজ ভাই আমাকে টেনে তুললেন। এটাই স্বাভাবিক, এতে লজ্জা বা অপমানের কিছুই নেই। কিন্তু রেগে গেলাম এবং কঠিন গলায় বললাম, হাত ছাড়ুন। তিনি পাংশুবর্ণ হয়ে গেলেন। আমার হাত ছেড়ে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। মিসির আলী এই চিঠিটা অনেকবার পড়েছেন। প্রতিবারই তার মনে হয়েছে চমৎকার একটি চিঠি, আন্তরিক এবং কোনো ভান নেই। একজন মানুষ সবচেয়ে বেশি ভান করে তার চিঠিতে। যে এই ভানের ওপরে উঠে আসতে পারে তাকে তার প্রাপ্য সম্মান দিতেই হয়। সুন্দরী একটি মেয়ের মনটাও বোধহয় সুন্দর হয়। মিসির আলী অন্যমনস্কভাবে খাতার পাতা উল্টাতে লাগলেন। এখনো পানি আসেনি। আজ কি বাড়িওয়ালা তার পানির পাম্পটি খুলবে না? ওদের নিজেদের কি পানির দরকার হয় না? দুপুরে খাওয়া দাওয়ারও তো একটা ব্যবস্থা করতে হয়। রান্না বান্না কিছুই হয়নি। হানিফা জ্বরে কাতর। কালকের ঘটনায় বেচারি বেশ ভয় পেয়েছে। সকালে 100 জ্বর ছিল, এখন 102। 2টি প্যারাসিটামল কিছুক্ষণ আগেই খাওয়ানো হয়েছে। জ্বর কমে যাওয়া উচিত, কিন্তু কমছে না। বিকেল নাগাদ না কমলে ডাক্তারের কাছে নিয়ে যেত। তিনি খাতাপত্র গুছিয়ে নিলেন। উকি দিলেন হানিফার ঘরে। হানিফার জন্য একটি ঘর দিয়েছেন। এই ঘরে ছোট্ট একটি খাট আছে, পড়ার চেয়ার টেবিল আছে, একটি আলনা আছে। এই মেয়েটি কোনোদিন কল্পনাও করেনি কোনোদিন এতগুলো জিনিস তার হবে। হানিফা, তোর জ্বর কেমন রে? ভালো। মিসির আলী কপালে হাত দিয়ে চমকে উঠলেন। ভালো কোথায়, অনেকখানি জ্বর তো, মাথায় পানি ঢালতে হবে। হানিফা জ্বর তপ্ত চোখে তাকিয়ে রইল। এই লোকটিকে সে বুঝতে পারছে না। একজন কাজের মেয়ের জন্য কেউ এতটা দরদ দেখায় না, দেখানো উচিত। হানিফা, জ্বর খুব বেশি, জ্বর নামাতে হবে। পানি তো বোধহয় 1 ফোঁটাও নেই। জি না। তাই বাড়িওয়ালাকে পাম্প ছাড়তে বলি। বলেন। ফিরোজদের বাড়ি থেকে কেউ এসেছিল? জি না। টেলিফোন করে একটা খোঁজ নিতে হয়, কি বলিস হানিফা? জি, নেন। হানিফা চোখ বন্ধ করে ফেলল। তার বোধহয় জ্বর বেড়েছে। চোখ ছোট ছোট হয়ে এসেছে। চোখের সাদা অংশ কেমন ঘোলাটে দেখাচ্ছে। মিসির আলী চিন্তিত মুখে বাড়িওয়ালার উদ্দেশ্যে রওনা হলেন। বাড়িওয়ালা করিম সাহেব বাসাতেই ছিলেন। পানি এখনো ছাড়া হয়নি শুনে তিনি খুব হইচই করতে লাগলেন। বারবার বললেন, এই সামান্য কাজের জন্য আপনি নিজে আসলেন প্রফেসর সাহেব? বড় লজ্জায় ফেললেন আমাকে। ছি ছি ছি। মিসির আলী সাহেব বললেন, একটা টেলিফোন করা যাবে করিম সাহেব। একটা কেন, 100টা করা যাবে। যখন ইচ্ছে তখন করা যাবে। দরকার হলে ট্রাঙ্ক কল করবেন, খুলনা, ময়মনসিংহ, বরিশাল। টেলিফোনের বিল আব্দুল করিমকে কিছু করতে পারবে না, বুঝলেন প্রফেসর সাহেব? ওরে টেলিফোনটা প্রফেসর সাহেবকে এনে দে। আর দেখ ঠান্ডা পেপসি 7 আপ কিছু আছে কি না। কিছু লাগবে না। আপনি না বললেই হবে, আপনার একটা ইজ্জত আছে না? 6 মাসে 1 বছরে একবার আসেন। আমি বলতে গেলে রোজই বসে থাকি আপনার ওখানে। আপনি ফ্যানটার নিচে ঠান্ডা হয়ে বসেন তো দেখি। মিসির আলী বসলেন। বাড়িওয়ালা করিম সাহেব মিসির আলীকে একটু বিশেষ রকম স্নেহ করেন। গত 2 বছর তিনি প্রতিটি ফ্ল্যাটের ভাড়া 3 দফায় বাড়িয়েছেন। শুধু প্রফেসর সাহেবের ভাড়া 1 পয়সাও বাড়েনি। কেন বাড়েনি কে জানে।
ফিরোজের মাকে টেলিফোনে পাওয়া গেল। তার কাছ থেকে যে সমস্ত তথ্য জানা গেল সেগুলো হচ্ছে, ফিরোজ ভালো আছে, সুস্থ এবং স্বাভাবিক। তার ঘরে একটি মাইক্রোফোন বসিয়ে ঘরের যাবতীয় শব্দ টেপ করা হয়েছে। টেপগুলো তিনি সন্ধেবেলা পাঠাবেন। ফিরোজের মা চিন্তিত স্বরে বললেন, আপনি অসুস্থ বলেছিলেন কেন? আমরা তো খুব ভয়ে ভয়ে রাতটা কাটালাম। আপনার ওখানে সে কিছু করেছিল নাকি? না, তেমন কিছু করেনি। একটু উদ্ভ্রান্ত মনে হচ্ছিল। ফিরোজ কি ঘরে আছে? হ্যাঁ আছে। কথা বলবেন? বলবো, ওকে দিন। ফিরোজের গলা খুব শান্ত ও স্বাভাবিক। কেমন আছো ফিরোজ? ভালো। কি করছিলে? কিছু করছিলাম না, একটা উপন্যাস নিয়ে বসেছিলাম। কার উপন্যাস? জন স্টেইনবেক। নাম হচ্ছে কি আপনার সুইট থার্সডে। স্যার, আপনি কি পড়েছেন এটা? গল্প উপন্যাস আমি পড়ি টড়ি না। একজন লেখকের বানানো দুঃখ কষ্টের বিবরণ পড়ে কি হয় বলো? এমনিতেই আমাদের চারিদিকে প্রচুর দুঃখ কষ্ট আছে। স্যার, আপনাকে বইটা পড়তেই হবে। আমার পড়া শেষ হলে আপনাকে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। শোনো ফিরোজ, বলুন, কাল রাতে তোমার কেমন ঘুম হয়েছিল? ভালো। কিরকম ভালো? খুব ভালো। এক ঘুমে রাত পার করেছি। কি জন্য জিজ্ঞেস করেছেন স্যার? এমনি জানতে চাচ্ছি, কোনো স্পেসিফিক কারণ নেই। তুমি কাল রাতে কোনো স্বপ্ন দেখেছ? জি না স্যার। চট করে না বলে দিও না, চিন্তা করে তারপর বলো। এবারও সময় নিল জবাব দেবার আগে। একটা স্বপ্ন দেখেছি, আর ওটা তো আমি প্রায়ই দেখি। কোনটা? ওই যে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি, তারপর দেখি কোনো প্রশ্নের উত্তর জানি না। এটা ছাড়া আর কোনো স্বপ্ন দেখনি? জি না। শোনো ফিরোজ, এছাড়া যদি কোনো স্বপ্নের কথা মনে পড়ে আমাকে জানিও। জি আচ্ছা। তুমি কি আজ সন্ধ্যার দিকে একবার আসবে? না স্যার, আজ আসবো না, বইটা শেষ করব।